কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লাসের দিকে। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অনার্স তৃতীয় বর্ষ, কোর্স কোড 231607। কোর্সের নাম আধুনিক ইউরোপের ইতিহাস, লেকচার নম্বর 7। লেকচারের শিরোনাম ক্রিমিয়ার যুদ্ধ এবং প্যারিস সন্ধি। ক্রিমিয়ার যুদ্ধ এবং প্যারিস সন্ধি। আমি ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, এমসি কলেজ সিলেট বলছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেকচারের সূচনাতে বলেছি আজকে লেকচারের যে শিরোনাম ক্রিমিয়ার যুদ্ধ এবং প্যারিস চুক্তি। তো পূর্বের 6 নম্বর লেকচারে আমি বলেছিলাম বলকান সমস্যা। বলকান সমস্যার সাধারণত 3টা দিক থাকবে এখানে। প্রথম পর্যায়ে আমরা যেটা আলোচনা করছিলাম, প্রথম পর্বে গ্রিক স্বাধীনতা যুদ্ধ, দ্বিতীয় পর্বে এখন থাকবে ক্রিমিয়ার যুদ্ধ, আর তৃতীয় পর্বে থাকবে তোমার বলকান প্রথম যুদ্ধ, বলকান দ্বিতীয় যুদ্ধ। অর্থাৎ বলকান সমস্যার মধ্যে এই 3টি ঘটনা এখানে স্টেপ বাই স্টেপ আসবে। এই পর্যায়ে আমরা জেনে নিব ক্রিমিয়ার যুদ্ধ কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিমিয়ার যুদ্ধ। ক্রিমিয়ার যুদ্ধটি প্রাচ্য সমস্যার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা। তুরস্কের উসমানীয় সুলতানের কাছে এটি বলকান অঞ্চল, আর পশ্চিম ইউরোপের কাছে তা নিকট প্রাচ্য বলে অভিহিত। আর বলকান সমস্যার প্রথম ঘটনাটি ছিল গ্রিসের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা লাভ। তাই ক্রিমিয়ার যুদ্ধের পটভূমি বুঝতে গেলে বলকান সমস্যার উদ্ভবের কারণ জানতে হবে। সুতরাং ক্রিমিয়ার যুদ্ধ বলকান রাজনীতির একটি জটিল বিষয়, যা ইউরোপীয় রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এই যুদ্ধটি ক্রিমিয়া নামক স্থানে তুরস্ক ও রাশিয়ার মধ্যে সংগঠিত হয়েছিল। তবে এতে ইউরোপের শক্তিশালী রাষ্ট্র ফ্রান্স ও ইংল্যান্ড সরাসরি তুরস্কের পক্ষে জড়িয়ে পড়লে তা আন্তর্জাতিক একটি যুদ্ধে রূপ নেয়। 1856 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্যারিস চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব ক্রিমিয়ার যুদ্ধের প্রধান ঘটনাগুলি। রাশিয়ার দক্ষিণে ক্রিমিয়ার অঞ্চল অর্থাৎ বলকান অঞ্চল বর্তমান ইউক্রেন রাষ্ট্রের অধীন। এই যুদ্ধে তুরস্কের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ করছিল, আর তুরস্কের পক্ষে ইংল্যান্ড ও ফ্রান্স যোগদান করে। আর তৎকালীন ক্ষমতাসীন যারা রাষ্ট্রনায়ক ছিলেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন লর্ড অ্যাবারডিন, তুরস্কের সুলতান ছিলেন আব্দুল আজিজ, রাশিয়ার সম্রাট ছিলেন জার প্রথম নিকোলাস, ফ্রান্সের সম্রাট ছিলেন তৃতীয় নেপোলিয়ন। যুদ্ধের ফলাফল, ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়া পরাজিত হয় প্যারিসের সন্ধির মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব ক্রিমিয়ার যুদ্ধের কারণ, ক্রিমিয়ার যুদ্ধ কেন সংগঠিত হয়, এগুলো সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। ক্রিমিয়ার যুদ্ধের কারণ,
ক্রিমিয়া নামস্থানে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে এই রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল বলে ইউরোপের ইতিহাসে এটি ক্রিমিয়ার যুদ্ধ নামে পরিচিত। কেন ক্রিমিয়ার যুদ্ধটি সংঘটিত হলো? এর কারণ আমি এখানে কয়েকটি দেখিয়েছি। এর মধ্যে একটি হলো জেরুজালেমের গির্জার দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব। 2, রাশিয়ার উদ্দেশ্য ভূ রাজনৈতিক। 3, রাশিয়ার প্রথম নিকোলাসের মুসলিম সাম্রাজ্য ভাগ বাটোয়ারার প্রস্তাব। 4, ইংল্যান্ড কর্তৃক গ্রাস নীতির প্রস্তাবে অসম্মতি। 5, ক্রিমিয়ার যুদ্ধে ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়নের দায় দায়িত্ব। 6, ক্রিমিয়ার যুদ্ধে অস্ট্রিয়ার দায় দায়িত্ব। 7, রাশিয়া কর্তৃক তুরস্কের মুসলিম সাম্রাজ্যে আক্রমণ। তো শেষ, রাশিয়া কর্তৃক তুরস্কের মুসলিম সাম্রাজ্যে আক্রমণ, এটা হলো প্রত্যক্ষ কারণ। আর বাকি যে কারণগুলো ছিল এগুলো ছিল পরোক্ষ কারণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা এই প্রত্যেকটি কারণের খানিকটা বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথমে আমরা চলে যাব জেরুজালেমের গির্জার দায়িত্ব নিয়ে যে দ্বন্দ্ব, তার খানিকটা বিশ্লেষণ। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম জেরুজালেম, বর্তমান যে জেরুজালেম বা ইসরায়েলের রাজধানী জেরুজালেম এবং ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম। এজন্য অর্থাৎ একটি জায়গাতে দুই দেশের রাজধানী ঘোষণা করছে, এজন্য কিন্তু বর্তমানে ওখানে যুদ্ধ চলছে এবং বলা হয়ে থাকে ক্রুসেডের যুদ্ধ এখনো চলছে। তো যে কথাটুকু বলেছিলাম, খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্ম ইসরায়েলের রাজধানী জেরুজালেমে। এই জেরুজালেম তুরস্কের সুলতানের অধীনে ছিল, অর্থাৎ অটোমান সুলতানের অধীনে ছিল। অটোমান বা উসমানীয় সুলতানের যিনি শ্রেষ্ঠ সুলতান, তার নাম কি? সুলতান সুলাইমান। তো জেরুজালেমের বড় গির্জার নাম গ্রেটু। এর চাবি অর্থাৎ গির্জার চাবি এবং এর পবিত্র স্থানগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় ক্যাথলিক ধর্মগুরু পোপ। ক্যাথলিক ধর্মগুরুকে ল্যাটিন ধর্মযাজক বলা হয়। 1714 খ্রিস্টাব্দের এক চুক্তি অনুসারে তুরস্কের সুলতান পোপকে এই দায়িত্ব দেয়। খ্রিস্টান বিশ্বে ক্যাথলিক ধর্মের দায়িত্ব পালন করে ফ্রান্স। সেই হিসেবে ফ্রান্সই সেই চাবি রাখার দায়িত্ব পালন করে। কিন্তু মজার ব্যাপার হলো, ওই যে ফ্রান্সে যে বিপ্লব ঘটে 1789 সালে, ফরাসি বিপ্লব, তারপর জুলাই বিপ্লব, এরপরে ফেব্রুয়ারি বিপ্লব ঘটে। এই তাছাড়া ফ্রান্স তখন বৈদেশিক যুদ্ধে মগ্ন হয়ে যায়। বৈদেশিক যুদ্ধে লিপ্ত থাকার কারণে এ ধরনের ধর্মীয় দায়িত্ব পালন করতে পারেনি বলে এই ধর্মীয় দায়িত্ব পালন করে কে? রাশিয়া। আর রাশিয়া অর্থোডক্স খ্রিস্টানদের প্রতিনিধিত্ব দাবি করে, যাকে গ্রিক ধর্মযাজক বলা হয়। আগে বলছিলাম ল্যাটিন ধর্মযাজক, আর এখন নাম আসছে কি? গ্রিক ধর্মযাজক। ল্যাটিন ধর্মযাজক এবং গ্রিক ধর্মযাজক, তাদের উভয়ের মধ্যে কি আবার একটি ঠান্ডা যুদ্ধ চলছে। 1852 খ্রিস্টাব্দে ফ্রান্স তুরস্কের সুলতান থেকে ক্যাথলিক দায়িত্ব পান। এই চাবি হস্তান্তরের বিরুদ্ধে কি ফ্রান্স ও রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, অর্থাৎ ধর্মীয় দ্বন্দ্ব শুরু হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব এই ক্রিমিয়ার যুদ্ধের কারণের দ্বিতীয় পয়েন্টের দিকে। দ্বিতীয় পয়েন্টে কি? রাশিয়ার উদ্দেশ্য ভূ রাজনৈতিক। ধর্মীয় বিরোধকে কেন্দ্র করে রাশিয়া দুটি উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছিল। 1, তুরস্কের সুলতানের অধীনস্থ সকল খ্রিস্টান প্রজার উপর কর্তৃত্ব দখল করা। 2, তুরস্কের অধীনে বসফরাস ও দার্দানেলিস প্রণালী দখল করে ভূমধ্যসাগরীয় অঞ্চলে রাশিয়ার আধিপত্য সৃষ্টি করা। 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলন থেকে রাশিয়া তুরস্ক সাম্রাজ্যকে
ইউরোপের রুগ্ন ব্যক্তি বলে অপপ্রচার করে। সাম্রাজ্যবাদী রাশিয়া তুরস্ক কেন্দ্রিক মুসলিম সাম্রাজ্য ভেঙে দখল করে নেয়ার পরিকল্পনা ছিল দীর্ঘদিনের। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা বিশ্লেষণ করব প্রথম নিকোলাসের মুসলিম সাম্রাজ্য ভাগ বাটোয়ারার প্রস্তাব নিয়ে। রাশিয়া বলকান অঞ্চলে নিজের কর্তৃত্ব স্থাপনের জন্য নানা তৎপরতা চালায়। এই পর্যায়ে ইংল্যান্ডকে রাশিয়া যুক্ত করতে চায়। এই উদ্দেশ্যে রাশিয়া সম্রাট প্রথম নিকোলাস 1844 খ্রিস্টাব্দে ইংল্যান্ড সফর করেন। সেখানে তিনি প্রস্তাব করেন যে তুরস্ক সাম্রাজ্য একটি রোগাক্রান্ত ব্যক্তি। এই রোগাক্রান্ত ব্যক্তি অচিরেই দুর্বল হয়ে ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পূর্বেই বলকান অঞ্চলটি ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ভাগাভাগি করে নেওয়া উচিত। এ অঞ্চলের কয়েকটি দেশ হল গ্রিস, সার্বিয়া, আলবেনিয়া, বসনিয়া, ক্রিট, সিসিলি। ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত এই অঞ্চলটি সামরিক ও বাণিজ্যিক দিক থেকে যেমন রাশিয়ার জন্য খুবই প্রয়োজন ছিল, তেমনি পশ্চিম ইউরোপের দেশ ইংল্যান্ড ও ফ্রান্সের জন্য আরো গুরুত্বপূর্ণ ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে চলে যাব আমরা ইংল্যান্ড কর্তৃক নিকোলাসের গ্রাস নীতির প্রস্তাবে অসম্মতি, এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টের দিকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাশিয়া তুরস্কের বলকান অঞ্চলে গ্রাস নীতিতে ইংল্যান্ড এক কূটনৈতিক জবাব দেয়, হা না কিছু ইঙ্গিত না দিয়ে নীরব থাকে, যা এক প্রকার অসম্মতি। কারণ ইংল্যান্ডের বরাবর এই নীতি ছিল তুরস্কের সাম্রাজ্য ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখা। ব্রিটিশ নীতি ছিল বলকান অঞ্চলে রাশিয়ার উপস্থিতি থেকে মুসলিম তুরস্কের উপস্থিতি ব্রিটিশদের জন্য অধিক নিরাপদ। তাই সে সময় পররাষ্ট্রমন্ত্রী লর্ড অ্যাবারডিন রাশিয়ার আগ্রাসী মনোভাব সম্পর্কে সতর্ক অবস্থান গ্রহণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব আরেকটি পয়েন্টের দিকে। এই পয়েন্টের নাম হলো ক্রিমিয়ার যুদ্ধে ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়নের দায় দায়িত্ব। ক্রিমিয়ার যুদ্ধে তৃতীয় নেপোলিয়ন ছিলেন সম্রাট তৃতীয় নেপোলিয়ন ছিলেন বোনাপার্টের ভ্রাতুষ্পুত্র। তিনি জেরুজালেমের গির্জার দায়িত্ব গ্রহণ নিয়ে রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। রাশিয়া যখন তুরস্কের অধীন বলকান অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করে, ফ্রান্স তখন প্রতিরোধ যুদ্ধে জড়িয়ে পড়ে। নেপোলিয়ন বোনাপার্টের কোনো বংশধরকেই রাশিয়ার জার সম্রাটগণ সহ্য করতে পারেনি। তাই রাশিয়া ফ্রান্স দ্বন্দ্বের কারণেই ক্রিমিয়ার যুদ্ধের পেছনে কাজ করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব আরেকটি পয়েন্ট। এই পয়েন্টের নাম ক্রিমিয়ার যুদ্ধে অস্ট্রিয়ার দায় দায়িত্ব। আমাদের কি মনে আছে অস্ট্রিয়ার রাজধানী কোথায়? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। মধ্য ইউরোপের শক্তিশালী দেশ অস্ট্রিয়া। অস্ট্রিয়া নানা বর্ণ জাতি গোষ্ঠীর লোক নিয়ে গঠিত। রাশিয়া কর্তৃক বলকান জাতিগোষ্ঠীকে জাতীয়তাবাদের ইন্ধন বা আক্রমণাত্মক নীতি অস্ট্রিয়ার সমর্থন ছিল না। কারণ ইউরোপ বিচ্ছিন্নতাবাদের
বিচ্ছিন্নতার আন্দোলন অস্ট্রিয়াতেও দেখা দিতে পারে। তাই অস্ট্রিয়ার নিরাপত্তার কথা চিন্তা করেই অস্ট্রিয়া সরকার ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সকে সমর্থন দেয়। ইতিহাসবিদগণ এ নীতিকে শত্রুতাপূর্ণ নিরপেক্ষতা নীতি বলে উল্লেখ করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব রাশিয়া কর্তৃক তুরস্কের মুসলিম সাম্রাজ্যে আক্রমণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাশিয়ার জার গির্জার চাবি আদায়ের জন্য একজন দূতকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পাঠান। ইস্তাম্বুলের পূর্ব নাম ছিল কনস্টান্টিনোপল। রুশ রাষ্ট্রদূতের মিশন ব্যর্থ হয়। রাশিয়ার জার সুলতানের তুরস্কের সুলতানের উপর চাপ বৃদ্ধির জন্য সীমান্ত প্রদেশ আক্রমণ করেন। এটা ছিল ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ। রাশিয়া মলডাভিয়া ও ওয়ালাচিয়ার উপর সামরিক অভিযান চালিয়ে 1853 খ্রিস্টাব্দে দখল করে নেয়। এ দুটি প্রদেশ বলকান অঞ্চলের, যা তুরস্কের উসমানীয় সাম্রাজ্যের শাসনাধীন ছিল। তুরস্ক তার অভ্যন্তরে রুশ আক্রমণকে প্রতিহত করার জন্য 1853 খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করে। এই ঘটনা থেকে সূত্রপাত ঘটে ক্রিমিয়ার যুদ্ধের। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব যুদ্ধের ঘটনাবলীর দিকে, অর্থাৎ যুদ্ধের গতির দিকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিমিয়ার যুদ্ধের ঘটনাবলী বা ক্রিমিয়ার যুদ্ধের গতিবিধি। পশ্চিম ইউরোপের প্রতিক্রিয়া। ইংল্যান্ড ও ফ্রান্সের যুদ্ধে যোগদান। জনমত সৃষ্টি ও ভারতবর্ষের মুসলমানের প্রতিক্রিয়া। 3. পিডমন্ট সার্ডিনিয়ার যুদ্ধে অংশগ্রহণ। 4. সেভাস্তুল দুর্গের অবরোধ। 5. আলমার যুদ্ধ, রাশিয়ার পরাজয়। 6. যুদ্ধে রাশিয়ার শর্তহীন সন্ধির প্রস্তাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা যেই পয়েন্টগুলো তোমাদের সামনে আলোচনা করেছি এবং স্ক্রিনে দেখিয়েছি, এগুলোর খানিকটা বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রথম যে পয়েন্টে বলেছে, পশ্চিম ইউরোপের প্রতিক্রিয়া, ইংল্যান্ড ও ফ্রান্সের যোগদান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1853 খ্রিস্টাব্দে রাশিয়ার তুরস্ক সাম্রাজ্য আক্রমণকে পশ্চিম ইউরোপের ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া খুবই অস্বস্তি বোধ করে। তাদের বদ্ধমূল ধারণা হয়েছে রাশিয়া দুর্বল তুরস্ক সাম্রাজ্য গ্রাসের পরিকল্পনা নিয়েছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সামরিক আধিপত্য বিস্তার করেছে, আর তাতে ইউরোপের শক্তির ভারসাম্য নষ্ট হতে যাচ্ছে। এক্ষেত্রে ইংল্যান্ড ও ফ্রান্স কূটনৈতিক সমাধানে না গিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। ঐতিহাসিক মেরিয়েট সহ অনেকেই মনে করেন ক্রিমিয়ার যুদ্ধ এত ভয়াবহ রূপ ধারণ করত না যদি ইংল্যান্ড ও ফ্রান্স মধ্যস্থতা করে মীমাংসার পথে অগ্রসর হতো। 1856 খ্রিস্টাব্দের মার্চ মাসে ইংল্যান্ড ও ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব জনমত সৃষ্টি ও ভারতবর্ষের মুসলমানের প্রতিক্রিয়া সম্পর্কে খানিকটা ধারণা নেয়ার জন্য। ব্রিটিশ জনমত প্রবলভাবে তুরস্কের পক্ষে তৈরি হয়। ব্রিটিশ সংবাদপত্রগুলো জনমতের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করে, কারণ
রাশিয়ার আগ্রাসন নীতিতে ব্রিটিশরা আতঙ্কগ্রস্ত ছিল। ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যে মুসলমানগণ তুরস্কের সুলতানের প্রতি অনুগত ছিল। কাজেই জনমতের প্রবল চাপও ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাবারডিন এবং তার কোয়ালিশন সরকারের প্রতি। আর যুদ্ধ বিশেষজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রী পানামস্টোন এ সুযোগ কাজে পরিণত করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব পিডমন্ট সার্ডিনিয়ার যুদ্ধে অংশগ্রহণ এর কিছু দিক সম্পর্কে। অপরদিকে ইতালির পিডমন্ট সার্ডিনিয়া রাজ্য ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যুদ্ধে সৈন্য পাঠায়। পিডমন্ট ও সার্ডিনিয়ার জাতীয়তাবাদী নেতা কাউন্ট কেবুর এ সময় সমগ্র ইতালি স্বাধীনতা আন্দোলনে ইংল্যান্ড ও ফ্রান্সের সহযোগিতা কামনা করছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব সেভাস্তোল দুর্গ অবরোধ সম্পর্কে কিছুটা ধারণা নিতে। যুদ্ধের প্রথম পর্যায়ে সিলিস্ট্রিয়া নামক স্থানে রাশিয়া এবং তুরস্কের মধ্যে ব্যাপক যুদ্ধ ঘটে। রাশিয়া পিছু হটে রুশ দুর্গ সেভাস্তোপল দুর্গে আশ্রয় নেয়। মিত্রপক্ষের সেনাদল এ দুর্গ অবরোধ করে। অল্প দিনের মধ্যে দুর্গটির পতন ঘটে। ইতিমধ্যে অস্ট্রিয়ার চরমপত্র পেয়ে রাশিয়া পূর্বের দখলকৃত মলডাভিয়া ওয়ালাচিয়া অঞ্চলটি ত্যাগ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব আলমার যুদ্ধ সম্পর্কে কিছুটা ধারণা নিতে। আলমার যুদ্ধ, রাশিয়ার পরাজয়। এবার যুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু হলো, অর্থাৎ ক্রিমিয়ার যুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু হলো। তুরস্ক ও ইঙ্গো ফরাসি যৌথ বাহিনী ক্রিমিয়ায় প্রবেশ করে রাশিয়ার মুখোমুখি হয়। ক্রিমিয়ার নিকটবর্তী আলমা নামক স্থানে সংগঠিত যুদ্ধেও রাশিয়ার পরাজয় ঘটে। আলমার যুদ্ধ ঘটেছিল 1854 সেপ্টেম্বর মাসে। রাশিয়া মলডাভিয়া ওয়ালাচিয়া ত্যাগ করলেও মিত্র বাহিনী যুদ্ধ বিরতি দেয়নি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব রাশিয়ার শর্তহীন সন্ধির প্রস্তাব সম্পর্কে ধারণা নিতে। যুদ্ধের এ পর্যায়ে রাশিয়ার সম্রাট জার নিকোলাস মৃত্যুবরণ করেন। পরবর্তী সম্রাট জার দ্বিতীয় আলেকজান্ডার যুদ্ধ চালিয়ে যান। এক পর্যায়ে অস্ট্রিয়া এক পত্রে রাশিয়াকে সন্ধির প্রস্তাব দেন। বেশ কিছু অপমানজনক শর্তেই রাশিয়ার নতুন সম্রাট সন্ধি করতে রাজি হলেন। রাশিয়ার পরম শত্রু ফ্রান্সেরই রাজধানী প্যারিসে প্যারিস সন্ধি সম্পাদন হলো। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে 1856 খ্রিস্টাব্দের মার্চ মাসে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব প্যারিস চুক্তি সম্পর্কে। প্যারিস চুক্তিতে কি হয়েছিল? 1856 খ্রিস্টাব্দের 30 মার্চ তারিখে স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুযায়ী যেসব বিষয় স্থির হলো তা হলো: রাশিয়া দখলকৃত মলডাভিয়া ওয়ালাচিয়ার উপর দাবি ও কর্তৃত্ব নিঃশর্তে প্রত্যাহার করে নিবে। এ দুটি প্রদেশ তুরস্কের সুলতানের অধীনে থেকেই স্বায়ত্তশাসন ভোগ করবে। রাশিয়া একই সঙ্গে ককেশাস অঞ্চলের কার্স দুর্গটি তুরস্ককে ফেরত দিবে। 2. কৃষ্ণ সাগর ও দানিয়ব নদী থেকে রাশিয়ার আধিপত্য প্রত্যাহার করা হবে এবং জলপথ দুটি নিরপেক্ষ অঞ্চল রূপে সকল দেশের বাণিজ্য জাহাজ চলাচল করবে। কৃষ্ণ সাগরীয় এলাকায়
রাশিয়ার কোনো যুদ্ধজাহাজ ঘাঁটি থাকবে না। 3 নম্বর, রাশিয়া তুরস্ক সাম্রাজ্যের অধীনে বসবাসরত খ্রিস্টান নাগরিকদের অভিভাবকত্বের নামে সাম্প্রদায়িক নীতি ত্যাগ করবে। 4, তুর্কি সুলতান আব্দুল আজিজ তুরস্কের শাসন ব্যবস্থায় আধুনিকীকরণে প্রতিশ্রুতি দেন, ভিন্ন মতাবলম্বীদের আরো অধিক ধর্মীয় স্বাধীনতা, উদারনৈতিক শাসন ব্যবস্থার অঙ্গীকার করেন। উল্লেখ্য, তুর্কি সুলতান শাসন সংস্কারের লক্ষ্যে তানজিবাত নামে এক শাসন সংস্কার শুরু করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব ক্রিমিয়ার যুদ্ধের ফলাফল ও তাৎপর্য সম্পর্কে। ক্রিমিয়ার যুদ্ধটি অনাহুত কিন্তু ফলাফল ভয়াবহ। এই যুদ্ধের ফলাফল সম্পর্কে আমি 6টি দিক বলছি। 1, রাশিয়ার অগ্রগতি রোধ, তুরস্কের আধুনিক ইউরোপের ধাঁচে শাসন সংস্কার। 2, তৃতীয় নেপোলিয়নের জনপ্রিয়তা বৃদ্ধি। 3, ইংল্যান্ডের সাফল্য কিন্তু ঋণগ্রস্ততা। 4, ইতালির জাতীয়তাবাদী আন্দোলন ও বৃহৎ ইতালি একত্রীকরণের ভূমিকা। 5, সেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মহান আদর্শ। যুদ্ধের ক্ষয়ক্ষতি। 6, একটি অপ্রয়োজনীয় যুদ্ধ। এ ব্যাপারে মন্তব্য করেছিলেন ডেভিড থমসন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব এগুলোর খানিকটা বিশ্লেষণ। প্রথমে আমরা চলে যাব রাশিয়ার অগ্রগতি রোধ ও তুরস্কের আধুনিক ইউরোপের ধাঁচে শাসন সংস্কার সম্পর্কে। প্রথমত, যুদ্ধের সময় ধরা পড়ে তুরস্কের দুর্বলতা আর বিপরীত শক্তি রাশিয়ার আগ্রাসন ও সাম্রাজ্যবাদ নীতি। প্যারিস চুক্তিতে দুটি বিষয়ের উপর নজর দিল বৃহৎ শক্তিগুলো। তুরস্ক নিজেকে শক্তিশালী ও প্রশাসন ব্যবস্থা আধুনিকরণের জন্য শাসন সংস্কার শুরু করে। দ্বিতীয়ত, অপরদিকে রাশিয়ার দিকে তীক্ষ্ণ নজর রাখা হয়। আপাতত রাশিয়ার আগ্রাসন নীতি প্রতিহত করা হলো। 2, ফ্রান্সের সাফল্য, তৃতীয় নেপোলিয়নের জনপ্রিয়তা বৃদ্ধি। এ সম্পর্কে আমরা খানিকটা ধারণা নিব। ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন এ যুদ্ধে অর্থাৎ ক্রিমিয়ার যুদ্ধে ইউরোপের রাজনীতিতে তৃতীয় নেপোলিয়নের গৌরব বৃদ্ধি পায়। ফরাসি সম্রাটের খুব প্রয়োজন ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে ফ্রান্সের মর্যাদা ও শক্তি প্রদর্শন করা। তৃতীয় নেপোলিয়নের ইচ্ছা ছিল তার পূর্বপুরুষ নেপোলিয়ন বোনাপার্টের ন্যায় দেশেও বিদেশে আধিপত্য বিস্তার করা। তিনি ক্রিমিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে রাশিয়ার উপর প্রতিশোধ নেন। উল্লেখ্য, 32 বছর পূর্বে 1814 খ্রিস্টাব্দে নেপোলিয়ন মস্কো অভিযান করে পরাজিত হয়েছিলেন। এবার তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সের রাজধানী প্যারিসে এসে রাশিয়াকে সন্ধি করাতে বাধ্য করলেন। যদিও যুদ্ধে ফ্রান্সের 2 লক্ষ লোক নিহত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব ইংল্যান্ডের সাফল্য কিন্তু ঋণগ্রস্ততা সম্পর্কে খানিকটা ধারণা নিতে। ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ডের সাফল্য ছিল যে ভূমধ্যসাগরীয় জলসীমায় ইংল্যান্ডের বড় হুমকি শক্তি রাশিয়াকে দমন করা। যুদ্ধে রাশিয়ার পরাজয় হয় এবং প্যারিস সন্ধিতে রাশিয়া কৃষ্ণ সাগর ও দার্দানেলিস প্রণালীর দাবি ত্যাগ করে। ফলে উক্ত এলাকায় ব্রিটিশ বাণিজ্য জাহাজ নিরাপদে চলাচল করার সুযোগ পায়, কিন্তু তারপরও ফলাফল সুখের ছিল না। এ যুদ্ধে 30,000 ব্রিটিশ সেনা নিহত হয় এবং প্রচুর অর্থের অপচয় ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব ইতালি জাতীয়তাবাদী আন্দোলন ও বৃহৎ ইতালি একত্রীকরণের ভূমিকা সম্পর্কে কিছুটা ধারণা নিতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিমিয়ার যুদ্ধের পরোক্ষ একটি ফলাফল তাৎপর্য ছিল ইতালির একত্রীকরণ আন্দোলনের উপর প্রভাব। 1850 থেকে
1870 সময়কাল পর্যন্ত ইতালিতে জাতীয়তাবাদী আন্দোলন চলছিল, যার উদ্দেশ্য বিভিন্ন খণ্ডে বিভক্ত ইতালিকে নিয়ে বৃহৎ ইতালি গঠন করা। এর জন্য প্রয়োজন ইংল্যান্ড, ফ্রান্স ও অস্ট্রিয়ার সমর্থন। এই উদ্দেশ্যে ইতালি আন্দোলনের নেতা কাউন্ট কেবুর কূটনৈতিক দক্ষতা প্রদর্শন করেন। এ সময় তিনি পিডমন্ট ও সার্ডিনিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। কাউন্ট কেবুর ভবিষ্যতে মিত্রশক্তির সহযোগিতার আশায় যুদ্ধে অংশগ্রহণ করেন। প্যারিসে যে সন্ধি হয় সেখানেও তিনি আমন্ত্রিত হয়ে উপস্থিত থাকেন এবং ইতালির সমস্যাবলী আন্তর্জাতিক নেতৃবৃন্দের নজরে আনেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা চলে যাব যুদ্ধের ক্ষয়ক্ষতি, সেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মহান আদর্শ সম্পর্কে কিছুটা ধারণা নিতে। ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ ফলাফল ছিল লোকবলের ব্যাপক ক্ষয়ক্ষতি। এ যুদ্ধে রাশিয়ার 3 লক্ষ, ফ্রান্সের 2 লক্ষ, ইংল্যান্ডের 30,000 সেনা নিহত হয়। 1850 খ্রিস্টাব্দের দিকে ইউরোপের লোকসংখ্যা অনুপাতে উপর্যুক্ত এই পরিসংখ্যানটি 6 লক্ষের অধিক ছিল। ব্যাপক হতাহতের সংখ্যা। এছাড়া কলেরা, টাইফয়েড, প্রচন্ড ঠান্ডায় বহু সৈন্য নিহত হয়। আহত সৈনিকদের চিকিৎসার ব্যবস্থা ও সেবাদান প্রদান করে জগতে খ্যাতি লাভ করেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তিনি ছিলেন ব্রিটিশ সেবিকা। তিনি এবং তার সহকর্মীদের অনুপ্রাণে 1864 খ্রিস্টাব্দে জেনেভা কনভেনশনের মাধ্যমে আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব একটি অপ্রয়োজনীয় যুদ্ধ, যেটি মন্তব্য করেছিলেন ডেভিস থমসন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঐতিহাসিক ডেভিস থমসন মনে করেন ক্রিমিয়ার যুদ্ধটি ছিল অপ্রয়োজনীয়। যে ধর্মীয় দাবি নিয়ে যুদ্ধ সংগঠিত হলো তা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। এজন্য 6 লক্ষ লোকের প্রাণহানি এবং সম্পদ ও সময়ের অপচয় ছিল নিষ্প্রয়োজন। এটি কে বলেছেন? ঐতিহাসিক ডেভিড থমসন। নিষ্ফল আরো এই অর্থে যে প্যারিস চুক্তিটিও বাস্তবায়িত হয়নি। অন্যভাবে বলা যায়, যে শর্ত আরোপ করা হয়েছিল তা বাস্তবায়ন সম্ভব ছিল না। তুরস্ক শাসন সংস্কারে যে ওয়াদা দিয়েছিল সেই তানজিমাত নামে শাসন সংস্কার বেশি দূর অগ্রসর হতে পারেনি। রাশিয়াও বলকান ও ভূমধ্যসাগরীয় জলসীমায় তার আগ্রাসী সম্প্রসারণ পরিকল্পনা ত্যাগ করতে পারেনি। তাই দেখা যায় 1856 সালের প্যারিস চুক্তির মাত্র 22 বছর পরই 1887-88 সালে আবার বলকান সমস্যা জটিল আকার ধারণ করে। উপসংহারে আমরা বলতে পারি, প্যারিস চুক্তি ফলাফলের ক্ষেত্রে কিছু ইতিবাচক দিক রয়েছে। ডেভিড থমসন যুদ্ধের কারণটা নিষ্প্রয়োজন বললেও ফলাফলের ক্ষেত্রে yet rich in unintended consequences, ক্ষণিকের জন্য হলেও রাশিয়ার আগ্রাসী নীতি বন্ধ করা হয় এবং তুরস্কের রাজধানী কনস্টান্টিনোপল রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা পায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেবিকা নাইটিঙ্গেল ও তার সহকর্মীরা যে সেবা প্রদান করে তার শিক্ষা পরবর্তী পৃথিবীতে সেবার জগতে উদাহরণের সৃষ্টি করে। আবার ক্রিমিয়ার যুদ্ধের ফলে বলকান অঞ্চলের দেশগুলোর মধ্যে জাতীয়তাবাদ জাগ্রত হয় এবং স্বাধীনতা লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জেনে নিব এই পর্যন্ত ক্রিমিয়ার যুদ্ধ এবং প্যারিস চুক্তি সম্পর্কে যা আলোচনা করেছি। আলোচনা করতে গিয়ে যে সমস্ত গ্রন্থ থেকে আমি সহায়তা নিয়েছি, এই গ্রন্থগুলোর নাম এখন আমি তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি।
এ হিস্ট্রি অফ মডার্ন টাইমস ফ্রম 1789 এই বইটি লিখেছেন সিডিএম ক্যাটেলবে। তারপর যে গ্রন্থটি সম্পর্কে তোমাদের সামনে আমি এখানে উল্লেখ করব, এই গ্রন্থটির নাম আধুনিক ইউরোপের ইতিহাস, ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। এই গ্রন্থটির লেখক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর ইমরান জাহান। এরপরে তৃতীয় যে গ্রন্থটি আমি তোমাদের সামনে তুলে ধরেছি তার নাম ইউরোপের রাজনীতি ও কূটনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয় 1988। এই গ্রন্থটির লেখক আবুল কালাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই বলেছি যে বলকান সমস্যা তথা প্রাচ্য সমস্যা বা পূর্বাঞ্চল সমস্যা অথবা নিকট প্রাচ্য সমস্যা এগুলি একই অর্থ বহন করে। এখানে বলকান সমস্যা বা প্রাচ্য সমস্যা অথবা পূর্বাঞ্চল সমস্যা এগুলোর মধ্যে সমস্যা ঘটেছিল কয়টা? তিনটি। প্রথম সমস্যা হয় বলকান অঞ্চলে গ্রিক স্বাধীনতা, গ্রিসের লোকেরা স্বাধীনতা আন্দোলন করে এবং তারা স্বাধীনতা আন্দোলন করে সফল হয়। এটাই কি প্রথম সমস্যা। গ্রিক সমস্যার এই বলকান সমস্যা বা প্রাচ্য সমস্যা। দ্বিতীয় সমস্যা ছিল ক্রিমিয়ার যুদ্ধ। এই ক্রিমিয়ার যুদ্ধ সংগঠিত হয় তুরস্ক এবং রাশিয়ার মধ্যে। যদিও রাশিয়া এই যুদ্ধে পরাজিত হয়, কিন্তু এই যুদ্ধের ক্ষয়ক্ষতি ছিল ভয়াবহ। তৃতীয় যে সমস্যা আমরা নেক্সট অর্থাৎ অষ্টম লেকচার আলোচনা করব তার নাম কি? বলকান যুদ্ধ। বলকান প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ। তো এরপরে এই সমস্ত জিনিসগুলোর পরিপ্রেক্ষিতে শেষ পর্যায়ে তাদেরকে কেন্দ্র করে আবার সারা বিশ্বে একটি যুদ্ধের ভয়াবহ ঘটনা ঘটে, যেটি আন্তর্জাতিক, যেটি বড় ধরনের যুদ্ধ ঘটে, যেটাকে আমরা বলি কি প্রথম বিশ্বযুদ্ধ। তা এরপরে পরবর্তীতে যেটি ঘটে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অর্থাৎ ইতিহাসের যে কতগুলো প্রসঙ্গ এগুলি একটা আরেকটার সাথে জড়িত। একটি প্রসঙ্গ আরেকটি প্রসঙ্গের সাথে যদি আমরা মনে রাখতে না পারি তাহলে কখনো আমরা ইতিহাসের এই টপিকগুলো বুঝতে পারবো না। অর্থাৎ আমি যখন নাকি ইতিহাস আজকে আলোচনা করছি সপ্তম লেকচার, এর আগে তোমাদের ষষ্ঠ লেকচার সম্পর্কে ধারণা থাকতে হবে। আবার ষষ্ঠ লেকচার সম্পর্কে তোমরা যখন বোঝার চেষ্টা করবে পঞ্চম লেকচার সম্পর্কে তোমাদের ধারণা নিতে হবে। আবার যখন আমি অষ্টম লেকচার সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব তখন তোমাদেরকে অবশ্যই সপ্তম লেকচার সম্পর্কে ধারণা থাকতে হবে। আর যদি অর্থাৎ ইতিহাসের ঘটনা একটি আরেকটার সাথে কানেক্টেড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি আধুনিক ইউরোপের ইতিহাস একটি ইন্টারেস্টিং, একটি চমৎকার বিষয়। ইসলামের ইতিহাসের ক্ষেত্রে আধুনিক ইউরোপের ইতিহাস একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এজন্য যে আধুনিক ইউরোপের ইতিহাস এই পত্রটি যারা ভালোভাবে অনুধাবন করতে পারে তারা যথেষ্ট স্মার্ট হয়, ইউরোপ সম্পর্কে তাদের জ্ঞানের প্রসার লাভ করে এবং এই জিনিসগুলো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করে। যাদের ইতিহাস নাই, যাদের ইসলামের ইতিহাস নাই, তাদেরকেও সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আধুনিক ইউরোপ সম্পর্কে জানতে হয়। আর এই যে ইউরোপের ইতিহাস জানতে হলে ইউরোপের প্রত্যেকটি দেশ সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা আলোচনা করতে গিয়ে প্রায় আমাদের আসবে কখনো জার্মানির কথা, কখনো ইতালির কথা, কখনো অস্ট্রিয়ার কথা, কখনো ফ্রান্সের কথা। ফ্রান্সের রাজধানী প্যারিস, ইতালির রাজধানী রোম, জার্মানির রাজধানী বার্লিন, এইভাবে আমরা জেনে নিব। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার লেকচার এখানেই শেষ করতে যাচ্ছি। তো এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমার আলোচনা থেকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি কিছুটা হলো ধারণা নিতে পারো তাহলে আমার এই শ্রম সার্থক হবে বলে আমি মনে করব। সবাই ভালো থাকো।